আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে সংসদের সরকারি ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা। মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতার আহ্বান। রাজশাহী মেডিকেলে হামের চিকিৎসা খরচ মেটাতে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। ওষুধ ইনজেকশন না পাওয়ায় কিনতে হচ্ছে বাইরে থেকে। নেই পান্থপথ মগবাজার দিয়ে প্রবাহিত খালসহ রাজধানীর বেশ কয়েকটি জলাধারের গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। পুনরুদ্ধারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের তাগিদ। ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার থাকছে বাজেটে। অর্থনীতি পুনর্গঠন, চিকিৎসা, আইন শৃঙ্খলা সহ গুরুত্ব পাবে 13টি খাত। এখন শুনবেন বিস্তারিত। গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে 1978 সালে জন্ম নেয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে সে প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহার। মুক্তিযুদ্ধ ও জুলাই সনদ ইস্যুতে গতকাল উত্তপ্ত ছিল সংসদ। সরকার দলীয় এমপিদের অভিযোগ, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ানের মতো জুলাইকে কুক্ষিগত করতে চাইছে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী। দিয়েছেন মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচাখুচি না করারও হুঁশিয়ারি। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই নিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রায় পুরোটাই তর্ক বিতর্ক আর উত্তেজনার। বুধবার সনদ বাস্তবায়নের সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল, যেখানে বিএনপির 7 জন, অন্যান্য দল স্বতন্ত্র থেকে, বিরোধী বেঞ্চ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানায় সরকারি দল। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আইনমন্ত্রী 11 দলীয় ঐক্যের লিফলেট এবং জুলাই সনদ নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। বলেন, সনদ থেকে গণভোটকে বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণা। পরে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারের এমন বক্তব্যে উত্তপ্ত হয় সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য না দিতে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ হুইপ। রাষ্ট্র ও জনকল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে যে আইনে, সেখানে বিরোধী দলের সমর্থনের প্রশংসা করেন সংসদ সদস্যরা। বাজেট অধিবেশনের আগে হচ্ছে না জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন, তবে সংসদের দ্বিতীয় অথবা তৃতীয় অধিবেশনে 53টি স্থায়ী কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার মতে এবার কমিটিগুলো আগের মতো ঠুটো জগন্নাথ হবে না। অন্যদিকে বিরোধী দল প্রাপ্ত আসন নয়, সরকারি ও বিরোধী দলের কার্যকর অনুপাতে কমিটিতে থাকতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না থাকলে অকার্যকর হতে পারে স্থায়ী কমিটিগুলো। লাভলি বিথের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হচ্ছে 30 এপ্রিল। এখনো গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি, যে কমিটিগুলো সরকারি হিসাব, বিল পরীক্ষা, আইন প্রণয়ন এবং মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজ করে মন্ত্রণালয় ও সরকারের ওয়াচডগ হিসেবে। তবে কবে গঠিত হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ 53টি স্থায়ী কমিটি? জুলাই সনদে সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ সংসদ সদস্যদের সংখ্যানুপাতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব আছে। বিরোধী দল জামায়াতে ইসলামী এক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন চায়। মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। ধার দেনা আর গ্রামবাসীর সহযোগিতায় চলছে অনেকে চিকিৎসা। অভিভাবকরা বলছেন, অনেক ওষুধ ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে পরীক্ষা নিরীক্ষার খরচও। তার উপর দূর থেকে আসা অনেককে থাকা খাওয়ার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। প্রথমে ঠান্ডা ও নিউমোনিয়া, এরপর হাম। 4 বছরের শিশু রেজওয়ান 2 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এই পরিবার বাড়িতে পালন করা 3টা গরু অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে খরচ জুগিয়েছে। এরপর কি হবে জানেন না তারা। 2,20,000 টাকা শেষ হয়ে গেল। কেন যে আমার গরু ছিল 2,20,000 টাকা শেষ করেছি। আমাকে গ্রামের মানুষ চাহে চিনতে দিয়েছে, সাত আমি শেষে গেছে, ক্ষেত্রা মিত্রা দিলে দিয়েছিল, মসজিদের ইমানের মানুষ তার দিলে দিয়েছিল 5-10 হাজার করে, সবজি যা পেরেছে দিয়েছে স্যার। আমার কাছে কিছু নাই। 6 মাস বয়সী যমজ শিশু নিয়ে 2 সপ্তাহ ধরে হাসপাতালে আছেন রফিকুল। ব্যয় মেটাতে একটি গরু বিক্রি করেছেন, এখন চলছেন ধার দেনায়। এখান থেকে বিশেষ করে যখন একটু
সামান্য একটি বৃষ্টি হয়, সেই বৃষ্টির পর থেকে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে কিন্তু হাজার হাজার শ্রমজীবী মানুষ তারা তাদের এই এই ময়লাযুক্ত পানি নিয়ে পানিয়ে কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিতে হয়। এবং এই রাস্তা চলাচল যত পরিবহন রয়েছে, যেমন অটো রিক্সা এবং গার্মেন্টস এর যে মালবাহী যে লরি ট্রাক রয়েছে সেগুলো। আমরা কিছুক্ষণ আগে একটি পরিবহনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছিল যে এখানে একটি আমদানি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটি গাড়ি দিক দিয়ে যাচ্ছিল, অর্থাৎ সেই গাড়িতে তাদের শিপমেন্টের মাল যাচ্ছিল, অর্থাৎ এত সতর্কতার সাথে যাচ্ছিল যে কোনো দুর্ঘটনা কবলের জন্য পতন হয় সে অনেকটি সাবধান থাকছিল। তিনি যে বিষয়টা বলছিল যে এটি 12 মাসের 7 মাসে এইভাবেই ভোগান্তি হয়ে এখানে যেতে হয়, এমনটাই কিন্তু তিনি বলছিল। এবং যে বিষয়টি বলছিল যে এতে করে কিন্তু তার বিশাল একটি সমস্যার সম্মুখীন হতে হয়। এবং পার্শ্ববর্তী যে বিভিন্ন মসজিদ রয়েছে, সেই মসজিদের যে হুজুর রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তিনি বলছিলেন যে নামাজ পড়তে গিয়ে যে এই পানিতে অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এখানে একজন হুজুর রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চেষ্টা করবো। কি কি সমস্যা হয় মূলত এখানে? এখানে আমাদের মসজিদের মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে নামাজ আদায় করতে আসতে পারে না। নোংরা পানি, পচা পানি, মাদ্রাসার ছাত্ররাও আসতে পারে না। অনেক সময় ছাত্র গার্জিয়ানরা এসে এই পানিতে পড়ে যায়, ড্রেনে পড়ে যায়। বিশেষ করে রাস্তার সাথে যে ড্রেন গুলি আছে, 1 বছরের মতো বিগত 1 বছরে একদিনও বেকুদে পরিষ্কার করা হয় নাই। সিটি কর্পোরেশন লোক যারা আছে, আমি গত সপ্তাহে যোগাযোগ করছি, সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল তারা বলে যে বেকু নষ্ট। এই এলাকা থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ দেওয়া হয়, কিন্তু এই এলাকার দুর্ভোগের জন্য সরকার কোনো ব্যবস্থা নেয় না। ধন্যবাদ আপনাকে। মারফি, শুধু এই বিষয়টি নয়, যদি আমি বলি যে এই একটি সড়ক ছাড়াও কিন্তু গাজীপুরের বেশ শিল্পনগরী বিসিক অনেক প্রধান সড়কে কিন্তু আসলে সামান্য একটু বৃষ্টি হলে এইভাবে জলাবদ্ধতা হয়ে যায়। আমরা সরজমিনে এসে দেখেছি যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা রয়েছে তারা এই ড্রেনেজ গুলো যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলি উত্তোলন করার জন্য আমরা দেখছি বৃষ্টির মধ্যে ঠিক এই রাস্তার পাশেই ময়লা রেখে তারা খনন কাজ সৃষ্টি হয়। অর্থাৎ বৃষ্টির পর এই ময়লায় ঠিক ড্রেনে গিয়ে পড়ে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়। অর্থাৎ বৃষ্টি হলে পানি যে আসলে তারা যে বিভিন্ন ভাবে যে পানিগুলো যে আসলে যাবে সেটি নিয়ে কিন্তু আসলে কোনো তেমন কোনো তৎপরতা দেখি না। অর্থাৎ এই যে পয় নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা যে সঠিকভাবে যে পানিগুলো আসলে এখান থেকে আসলে যাবে সেই বিষয়ে কিন্তু আসলে কোনো তৎপরতাই কিন্তু চোখে পড়ে নেই, যেটি আসলে স্থানীয়রা কিন্তু বলছিল। তারা বলছিল যে এখানে যদি আসলে প্রতিনিয়ত সিটি কর্পোরেশন যদি এটি নিয়ে যদি কাজ করতে হয় তা অনেকটাই এই ভোগান্তিতে তারা নিরাশ বা এখানে এই রাস্তাটি ব্যবহার করতো।